আলু পেঁয়াজ আমদানি বন্ধ করে দিল পশ্চিমবঙ্গ সরকার। এক্স-রের সময় শিক্ষার্থীর কোমরে মিলল চাকু হাতুড়ি, ছেড়ে দিল পুলিশ। খালেদা জিয়াকে উমরাহ করার আমন্ত্রণ সৌদি যুবরাজের। সংস্কার কমিশনগুলো যেসব বিষয়ে বড়সড় পরিবর্তনের কথা ভাবছে। এবং সর্বশেষ জানাবো ঢাকা সহ 4 বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আভাস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আলু পেঁয়াজ আমদানি বন্ধ করে দিল পশ্চিমবঙ্গ সরকার। ভারতে উৎপাদিত আলু ও পেঁয়াজ অন্য দেশে সরবরাহ করবে না বলে রপ্তানিতে স্লট বুকিং বন্ধ করে দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এতে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু ও পেঁয়াজ আমদানি বন্ধ করে রয়েছে। এতে করে হিলি স্থলবন্দর এলাকায় বেড়েছে সব ধরনের আলু ও পেঁয়াজের দাম। ভারতীয় আলু 70 টাকা, দেশি আলু 75 টাকা এবং ভারতীয় পেঁয়াজ 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সকাল থেকে এই বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি হয়নি, তবে আগের বুকিং করা 2 ট্রাক আলু আমদানি হয়েছে। প্রতি কেজি আলু 70 টাকা দরে বিক্রি হয়েছে বন্দরে। একদিনের ব্যবধানে কেজিতে 10 টাকা বেড়েছে আলুর দাম, তবে স্বাভাবিক রয়েছে পেঁয়াজের দাম। সবশেষে রোববার 14 ট্রাকে 396 মেট্রিক টন পেঁয়াজ, 72 ট্রাকে 2000 মেট্রিক টন আলু আমদানি হয়েছে এই বন্দর দিয়ে। এরপর রপ্তানিতে স্লট বুকিং বন্ধ করে দেয় দেশটির রাজ্য সরকার। নাম প্রকাশ অনিচ্ছুক ভারতের একজন রপ্তানিকারক বলেন, রাজ্যের বিভিন্ন এলাকায় হঠাৎ করে পেঁয়াজ ও আলুর দাম বেড়ে যাওয়ার কারণে রাজ্য সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে। তবে আমরা বৈঠক করব সরকারের প্রতিনিধির সঙ্গে, যাতে অন্য রাজ্য থেকে হলেও বাংলাদেশে আলু ও পেঁয়াজ রপ্তানি করতে পারি। এছাড়াও আমাদের যেসব গাড়ির লোডিং অবস্থা রয়েছে সেগুলো স্লট বুকিং না দিলে আমরা ক্ষতিগ্রস্ত হব। হিলি স্থলবন্দরের আমদানি রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, ভারত থেকে পণ্য আমদানি করতে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের স্লট বুকিং নিয়ে হয় যা অনলাইন সিস্টেম। হঠাৎ করে অনলাইন সিস্টেম বন্ধ করে দিয়েছে বলে জানান ভারতের রপ্তানিকারকরা। ফলে স্লট বুকিং দিতে পারছে না তারা, যার কারণে পেঁয়াজ ও আলু আমদানিতে শঙ্কা দেখা দিয়েছে। বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি হয়নি, তবে আগের বুকিং করা আলু গতকাল এসেছে 2 ট্রাক। স্লট বুকিং খুলে না দিলে আগামীকাল থেকে আলু ও পেঁয়াজ বন্দর দিয়ে আমদানি হবে না। এক্স-রের সময় শিক্ষার্থীর কোমরে মিলল চাকু হাতুড়ি, ছেড়ে দিল পুলিশ। রাজধানীর যাত্রাবাড়ীতে 3 কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত হয় তাসরিফ নামে এক শিক্ষার্থী। পরে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসেন তিনি। পুরান ঢাকার কবি নজরুল কলেজের ছাত্র পরিচয় দেওয়া এই শিক্ষার্থী এক্স-রে করার সময় তার কোমরে ধারালো চাকু ও হাতুড়ি পাওয়া যায়। তাকে প্রথমে হেফাজতে নিলেও পরে ছেড়ে দেয় পুলিশ। হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন। সূত্রে জানা যায়, যাত্রাবাড়ী থেকে আহত অবস্থায় তাসরিফকে উদ্ধার করে হাসপাতালে জরুরি বিভাগে আনা হয়। চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে অধিকতর পরীক্ষা নিরীক্ষার জন্য মাথায় ব্যান্ডেজ সহ তাকে এক্স-রে করতে পাঠান। এক্স-রে রুমের টেকনিশিয়ানরা তার কোমরে ধারালো চাকু ও হাতুড়ি দেখতে পান। এরপর তাকে পুলিশের হাতে তুলে দেন তারা। তাসরিফকে হেফাজতে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেকের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক। তিনি বলেন, এই শিক্ষার্থীর কাছে কোনো আইডি কার্ড ছিল না। আমরা তার কলেজের সিনিয়র শিক্ষার্থীদের বিষয়ে জানাই, তারা আইডি কার্ড নিয়ে আসেন। এরপর আমরা কলেজের শিক্ষার্থী নিশ্চিত হয়ে তাকে ছেড়ে দিই। দেশীয় অস্ত্র পাওয়ার পরও কেন তাকে ছেড়ে দেওয়া হলো এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা ওই শিক্ষার্থীর পরিচয় পেয়ে তাকে ছেড়ে দিয়েছি, এর বেশি কিছু বলতে পারবো না। খালেদা জিয়াকে উমরাহ করার আমন্ত্রণ সৌদি যুবরাজের। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উমরাহ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন সৌদি সরকার। রাতে গুলশানে খালেদা জিয়ার বাসভবনে তার সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে যুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান। সাক্ষাৎ শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এ.জে.এম জাহিদ এ কথা বলেন। তিনি বলেন, ম্যাডাম খালেদা জিয়া বিদেশে চিকিৎসা করতে যাওয়ার পথে কিংবা আসার পথে সৌদিতে উমরাহ করে আসছে, আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রিন্স মোহাম্মদ বিন সালমান। তিনি আরো বলেন, সৌদি রাষ্ট্রদূত ম্যাডামের শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন। তিনি সৌদি বাদশার পক্ষ থেকে ম্যাডামকে সালাম জানিয়েছেন। ম্যাডাম তার মাধ্যমে সৌদি বাদশাকে সালাম জানিয়েছেন। সংস্কার কমিশনগুলো যেসব বিষয়ে বড়সড় পরিবর্তনের কথা ভাবছে। সংবিধান, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন ও পুলিশ সংস্কারের বড় ধরনের পরিবর্তন আনতে কাজ শুরু করেছে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের অধীনে গঠিত বেশ কয়েকটি সংস্কার কমিশন। বর্তমানে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে সংবিধান ও নির্বাচনী সংস্কার।
সংবিধান সংস্কার কমিশন পঞ্চদশ সংশোধনী বাতিল, আনুপাতিক ভোটিং, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ চালু, প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো সহ বেশ কিছু প্রস্তাবনা দিয়েছে। নির্বাচন কমিশন স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক বাদ দেওয়া, প্রবাসীদের ভোট দেওয়া বিধান চালু, ইভিএম বাতিল এবং নির্বাচন কমিশনার নিয়োগ আইনের পরিবর্তন প্রস্তাব করেছে। এসব প্রস্তাব বাস্তবায়িত হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে মনে করা হচ্ছে। তবে রাজনৈতিক দলগুলো ঐকমত্যের উপর এসব সংস্কার সফলতা নির্ভর করছে। সব সংস্কার কমিশন আগামী 31শে ডিসেম্বরের মধ্যে তাদের প্রস্তাবনা সরকারের কাছে পেশ করবে। সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, আমরা চেষ্টা করব যাতে আমাদের প্রস্তাবনাগুলোয় সামঞ্জস্য থাকে, পরস্পর বিরোধী না হয়, সেই বিবেচনা থেকে সেই কাজ করব। এদিকে নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, আমরা যেসব বিষয় সংস্কারের কাজ শুরু করেছি সেটি বাস্তবায়ন করা গেলে আগামীতে স্বাধীন নির্বাচন কমিশন ও সুষ্ঠু নির্বাচন সম্ভব। গত 5ই আগস্ট গণ অভ্যুত্থানের মুখে দীর্ঘদিনের শেখ হাসিনা সরকার পতনের পর বাংলাদেশে বিদ্যমান সংবিধান সংস্কারের সবচেয়ে বড় দাবি উঠেছে আন্দোলনের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের পক্ষ থেকে। এর বাইরেও নাগরিক সমাজ, দেশের সাধারণ নাগরিক কিংবা রাজনৈতিক দলগুলোর বিভিন্ন সভা সমাবেশ নানা ধরনের প্রস্তাবনা তুলে ধরছেন। অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বাধীন সংবিধান সংস্কার কমিশন এরই মধ্যে অংশীজন সহ অনেকের সাথে বৈঠক করেছেন। সংস্কার কমিশনের সাথে বৈঠকে বসে কেউ কেউ বলেছেন, বর্তমানে বাংলাদেশের যে সংবিধান রয়েছে সেটি যে কোনো সরকারকে স্বৈরাচারী করে তুলতে পারে, যে কারণে ক্ষমতার ভারসাম্য আনতে নানা সংস্কার প্রস্তাবও এসেছে। সংস্কার কমিশন এর মধ্যে যেসব পরামর্শ দিয়েছেন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ চালু, সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতা ভারসাম্য আনা, প্রাদেশিক সরকার ব্যবস্থা চালু, আনুপাতিক নির্বাচন ব্যবস্থা চালু, প্রধানমন্ত্রীর নির্বাহী ক্ষমতা কমানো সহ একজন ব্যক্তিকে 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী না রাখার বিষয়টি সংবিধানে যুক্ত করতেও পরামর্শ দিয়েছেন অনেকে। 2021 সালে শেখ হাসিনা সরকারের আমলে করা সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়েও নানা বিতর্ক হয়েছে। সংবিধান সংস্কার কমিশনের কাছে ওই সংশোধনী বাতিলের পরামর্শ দিয়েছে অংশীজনদের কেউ কেউ। সংসদ সংরক্ষিত নারী আসন বাড়ানো কমানো নিয়ে 2 ধরনের পরামর্শ এসেছে কারো কারো কাছ থেকে। সংবিধান সংস্কার কমিটির প্রধান অধ্যাপক আলী রিয়াজ বলেন, বিভিন্ন জায়গা থেকে আসা পরামর্শগুলো আমরা লিপিবদ্ধ করেছি। যে বিষয়গুলো এখনো পর্যন্ত ঐকমত্য আছে সেগুলো নেট ডাউন করছি। বিভিন্ন অংশীজন বিশেষজ্ঞদের বাইরেও রাজনৈতিক দলগুলোর কাছ থেকে লিখিত প্রস্তাব চাওয়া হয়েছে। নাগরিকদের জন্য অনলাইনে সংবিধান বিভিন্ন বিষয়ে তাদের মতামত জানানোর ব্যবস্থা রাখা হলেও বাস্তবে খুব অল্প সংখ্যক মানুষকে অনলাইনে মতামত দিতে দেখা গেছে। অনলাইন নাগরিকদের মতামত দেওয়ার সময় শেষ হয়েছে 25শে নভেম্বর সোমবার। সেদিন সকাল পর্যন্ত অনলাইনে মতামত পড়েছে 46,000। সাধারণ মানুষদের অনেকেই বলেছেন তারা জানেন না এই মতামত দেওয়ার বিষয়ে। এদিকে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ বর্তমান সংসদ কার্যকর নেই, যে কারণে সংবিধান সংস্কারের প্রস্তাবগুলো কিভাবে অনুমোদন করা যায় সেটি নিয়েও নানা মতামত আসে। সেক্ষেত্রে কারো কারো পরামর্শ গণপরিষদ গঠন করে সংবিধানে অনুমোদন করা, আবার অনেকে বলছেন সংস্কার প্রস্তাবগুলো চূড়ান্ত করে পরবর্তী নির্বাচিত সরকারের কাছে দিলে তারা তা সংসদে তা অনুমোদন করবে। অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি সংসদের বাইরে সংবিধান পরিবর্তনের বিরুদ্ধে একই ধরনের মতামত এসেছে জামাত ইসলামীর পক্ষ থেকেও। রিয়াজ বলেন, আমরা আপাতত 7টি লক্ষ্য কাজ করছি, এখানে কি হবে সেটা আমরা চূড়ান্ত করতে পারবো, কিন্তু কোন প্রক্রিয়া হবে সেটি আমরা এখনই বলতে পারবো না। এই কমিশন মনে করছে রাজনৈতিক দলগুলোও হয়তো শেষ পর্যন্ত কিছু কিছু প্রস্তাবে একমত নাও হতে পারে। সেক্ষেত্রে দেশের বেশিরভাগ মানুষ যদি ওইসব প্রস্তাবের পক্ষে তাদের সমর্থন জানায় তাহলে সেসব সংস্কার প্রস্তাব গুরুত্ব পাবে এই সংবিধান সংস্কার কমিশনের কাছে। 2008 সালে ডিসেম্বরে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে। এরপর তাদের অধীনে অনুষ্ঠিত হওয়া 3টি জাতীয় নির্বাচন ও বেশিরভাগ স্থানীয় সরকার নির্বাচনে ছিল বিতর্কিত প্রশ্নবিদ্ধ। ফলে দেশে নির্বাচন নিয়ে এমন অনাস্থা, সংকট ও স্বৈরাচারী প্রথা গড়ে উঠেছে বলে মনে করেন বিশ্লেষকরা। যে কারণে গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের নির্বাচন ব্যবস্থা সংস্কার করতে গিয়ে দীর্ঘমেয়াদী সমাধানের পথ খুঁজছে কমিশন। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ডক্টর আব্দুল আলিম বলেন, বলা হয়ে থাকে নির্বাচন কমিশন স্বাধীন প্রতিষ্ঠান, কিন্তু ভোটের সময় সরকার যদি ইসির কথা না শোনে তাহলে এ নিয়ে কিছু বলা নেই সংবিধান কিংবা আইনে। এই সংস্কার কমিশন জানাচ্ছে প্রস্তাবে তারা নির্বাচনে ইভিএম পদ্ধতি বাতিল, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার না করা, সীমানা নির্ধারণ আইনে পরিবর্তনের প্রস্তাব করার বিষয়ে একমত হয়েছে। এর আগে আওয়ামী লীগ সরকারের অধীনে যেসব নির্বাচন কমিশন গঠন হয়েছে তা নিয়েছিল নানা প্রশ্ন, যে কারণে সংস্কার কমিশন আইনের ধারায় পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে, যার মাধ্যমে পরবর্তীতে কমিশন গঠনের সরকার কোনো প্রভাব রাখতে পারবে না। নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার জানিয়েছেন, নির্বাচনের স্বচ্ছ ভোটার তালিকা প্রস্তুত, রাজনৈতিক দলের মধ্যে
গণতন্ত্র প্রতিষ্ঠা, নির্বাচনী অপরাধ বন্ধে আইনের সংস্কারের মতো বিষয়গুলোতেও গুরুত্ব দেওয়া হচ্ছে। মজুমদার বলেন, নির্বাচন কমিশনকে কিভাবে স্বাধীন করা যায় কিংবা জনগণের কাছে ইসির দায়বদ্ধতা নিয়েও আমরা আলোচনা করছি। নির্বাচন ব্যবস্থা সংস্কারের মতামত নিতে এরই মধ্যে 22টি রাজনৈতিক দলের কাছে চিঠি পাঠিয়েছে সংস্কার কমিশন। মজুমদার বলেন, সবার মতামতের ভিত্তিতে আগামী 31শে ডিসেম্বরের মধ্যে আমরা আমাদের চূড়ান্ত প্রস্তাবনা সরকারের কাছে পাঠাবো। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।